আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ফার্স্ট পার্টের লাস্ট টপিক সমানুতাতে। আমরা এর আগে বেশ কয়েকটি ক্লাস করেছি এবং পরবর্তীতে আরও ক্লাস করব। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সমানুতা। তো সমানুতা বিষয়টি হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলা হয় এবং এই সমানু বিষয়টাই হচ্ছে সমানুতা। মানে দুইটা যৌগের আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যৌগ দুইটি আলাদা হয়ে যাবে, এই বিষয়টি হচ্ছে সমানুতা। তো আমরা চলে যাচ্ছি সমানুতার ভিতরে। তো সমানুতার সংজ্ঞাটা হচ্ছে যে একই আণবিক সংকেত বিশিষ্ট একই আণবিক সংকেত বিশিষ্ট একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের গাঠনিক সংকেত ও ত্রিমাত্রিক জৈব যৌগের গাঠনিক সংকেত ও ত্রিমাত্রিক ভিন্নতার কারণে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের গাঠনিক সংকেত ও ত্রিমাত্রিক ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের গাঠনিক সংকেত ও ত্রিমাত্রিক ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়। এ ধরনের পরস্পরের সমানু বলা হয়। সমানু বলে এবং এই বিষয়টিকে সমানুতা বলা হয়। তো আমরা যদি এখন একটা উদাহরণ দেখি, যেমন আমরা যদি লিখি যে C4H8O, তাহলে এখান থেকে কিন্তু এটা কিন্তু একটা আণবিক সংকেত। এটা যদি আমরা গাঠনিক আকারে লিখি তাহলে কিন্তু আমরা এমনও লিখতে পারবো যে CH2 CHO। এটা কি? এটা 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এখানে 4 কার্বন, 4টা কার্বন, 8টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন 8টা, 3 2 5 6 7 1 8, আর একটা হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা, এখান থেকে যদি আমরা কিটোন বানাই তাহলে এটা এমন হবে যে CH3 CH CH3 CH2 CH3 এখানে হচ্ছে O। এটা হচ্ছে একটি 4 কার্বন বিশিষ্ট কিটোন। তাহলে এখানে যদি আমরা দেখি যে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, হাইড্রোজেন হলো হচ্ছে 8টা, 3টা 4টা 5টা 6 7 8 এবং আরেকটা হাইড্রোজেন কোথায় গেল আবার? 3 2 5 5 আর 3 2 5 5 আর 3 8, 8টা তো হয়েছে। আর একটা হচ্ছে অক্সিজেন, তো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে যদি লিখি যে হচ্ছে C4H10O, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে 4টা কার্বন এবং 10টা হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। তাহলে CH2 OH, এটা হচ্ছে একটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। 1 2 3 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এখান থেকে যদি আমরা লিখি যে আবার CH2O CH3, তো এখানে কিন্তু আমরা এটা আণবিক সংকেত, এগুলো হচ্ছে গাঠনিক সংকেত। তো এখানে কিন্তু একটা যৌগ কিন্তু এখানে কিন্তু দুইটা হয়ে গেছে, এটা হচ্ছে অ্যালকোহল এবং এটা হচ্ছে ইথাল। এখানে কিন্তু এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন এবং উভয়ই কিন্তু কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা, অক্সিজেন সংখ্যা সবকিছুই সমান। তাহলে এরা হচ্ছে পরস্পরের সমান এবং এই বিষয়টি হচ্ছে সমানুতা।
তো এই বিষয়টি সমানুতা। যেমন এখানে যদি আমরা গুণে দেখি 4টা কার্বন, হাইড্রোজেন 10টা এবং অক্সিজেন হলো 1টা, তাহলে এখানে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। হাইড্রোজেন হচ্ছে 3, 2, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10টা হাইড্রোজেন এবং 1টা হলো অক্সিজেন, এটা মিলে গেল। এবং এখানে যদি আমরা 4টা কার্বন দেখি, 4টা কার্বন, 10টা হাইড্রোজেন, 3, 2, 5, 6, 7, 8, 9, এখানে একটা 10, আর একটা হচ্ছে অক্সিজেন 10, মানে সবগুলো এভাবে মিলে যাচ্ছে। এই বিষয়টি হচ্ছে এরা হলো পরস্পরের সমানু, আর এই বিষয়টি হচ্ছে সমানুতা। এখন আমরা দেখবো যে সমানুতা কত ধরনের। সমানুতা মূলত দুই ধরনের। সমানুতা মূলত মূলত দুই ধরনের। গাঠনিক সমানুতা মূলত দুই ধরনের, একটা হলো গাঠনিক বা হচ্ছে কাঠামোগত, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও, ত্রিমাত্রিক বা হচ্ছে স্টেরিও, ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। সমানুতা মূলত দুই ধরনের, একটা হচ্ছে গাঠনিক বা কাঠামোগত সমানুতা এবং দ্বিতীয়টি হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতা বা কাঠামোগত সমানুতাকে মূলত দ্বিমাত্রিকভাবে চিন্তা করা হয় 2D, এবং ত্রিমাত্রিক বা স্টেরিওকে মূলত 3D আকারে চিন্তা করা হয়। এটা হচ্ছে মূলত সমানুতা দুই ধরনের, আর হচ্ছে গাঠনিক বা কাঠামোগত, ত্রিমাত্রিক বা স্টেরিও। এখন গাঠনিক বা কাঠামোগত সমানুতা হলো 5 ধরনের এবং ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা হচ্ছে মূলত 2 ধরনের। তো আমরা এখন পর্যায়ক্রমে দেখবো যে গাঠনিক সমানুতা এবং ত্রিমাত্রিক সমানুতার প্রকারভেদ বা এগুলা কিভাবে হয় আসলে। তো আমরা দেখি যে গাঠনিক সমানুতা কয় ধরনের। গাঠনিক সমানুতা হচ্ছে 5 ধরনের। একটা হচ্ছে যে শিকল সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, অবস্থান সমানুতা, মেটামারিজম এবং 5 নম্বর হচ্ছে টটোমারিজম। এবং হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা হচ্ছে মূলত 2 ধরনের। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, আর একটা হচ্ছে আলোক সমানুতা। তো এটা হচ্ছে আমাদের সমানুতার মূলত মূল কথা। সমানুতা হচ্ছে যে যৌগের আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। তো সমানুতার সংজ্ঞা থেকে আমরা জানতে পারছি যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের গাঠনিক সংকেত এবং ত্রিমাত্রিক ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়। এ ধরনের জৈব যৌগসমূহকে পরস্পরের সমান বলা হয় এবং এই বিষয়টি হচ্ছে সমানুতা। যেমন উদাহরণস্বরূপ আমরা এখান থেকে C4H8O, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালডিহাইডও করা সম্ভব, কিটোনও করা সম্ভব। আবার এখানে দেখতেছি C4H10O, এখান থেকে আবার অ্যালকোহল করা সম্ভব, ইথানল করা সম্ভব। তো এরা হচ্ছে পরস্পরের সমানু। আর সমানুতাকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো গাঠনিক সমানুতা বা কাঠামোগত সমানুতা, আর 2 নাম্বার হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। এই 2 নাম্বার হচ্ছে। আর হচ্ছে গাঠনিক সমানুতাকে 3 ভাগে ভাগ করা হয়: শিকল সমানুতা, কার্যকরীমূলক সমানুতা, অবস্থান সমানুতা, মেটামারিজম এবং টটোমারিজম। এবং হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা মূলত 2 ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা এবং হচ্ছে আলোক সমানুতা। এখন আমরা পর্যায়ক্রমে দেখব যে হচ্ছে এই বিষয়গুলো কি। তো এখন আমরা দেখব হচ্ছে শিকল সমানুতা। শিকল সমানুতা এখন আমরা দেখব শিকল সমানুতা। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে শিকল সমানুতা। তো শিকল সমানুতা হচ্ছে যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগসমূহের কার্বন শিকলের পার্থক্য, কার্বন শিকলের ভিন্নতার কারণে, কার্বন শিকলের ভিন্নতার কারণে যে সমানুতা সৃষ্টি হয় তাকে শিকল সমানুতা বলে। শিকল সমানুতা বলে।
তো কার্বন একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ সমূহের কার্বন শিকলের ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে শিকল সমানতা। তো আমরা এখন দেখি আণবিক সংকেত যদি দেখি তাহলে C4 H হচ্ছে 4 2 8 9 10, তাহলে এটা হচ্ছে একটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো হচ্ছে এটার নাম হচ্ছে বিউটেন। বিউটেন থেকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে হচ্ছে CH3 CH3 CH2 CH2 CH3 CH3, এটা হচ্ছে একটা একটা CH3 CH3 আবার লিখতে পারি আমরা CH3 CH CH3 CH CH3 আর একটা হচ্ছে CH3, এভাবে লিখতে পারি। এটাও বিউটেন। তো এখানে কিন্তু হচ্ছে প্রধান শিকল হচ্ছে এটা, এবং এখানে শিকল হচ্ছে এটা। এখানে কিন্তু 4 কার্বন, এখানে কিন্তু প্রধান শিকল 4 কার্বন, এখানে কিন্তু 3 কার্বন। তো এটা হচ্ছে মূলত শিকল সমানতা। শিকলে মূলত পার্থক্য, এখানে 4 কার্বন বিশিষ্ট শিকল, 4 কার্বন বিশিষ্ট, এখানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এবং এই যৌগের নাম বিউটেন, এই যৌগের নাম বিউটেন। কিন্তু হচ্ছে এখানে শিকলের যেহেতু তারতম্য ঘটেছে, এখানে কিন্তু কোনো এখানে একটা শাখা শিকল রয়েছে, কিন্তু এখানে হচ্ছে কোনো শাখা শিকল না, এটা হচ্ছে মূল শিকল বা প্রধান শিকল। আর এখানে এটা হচ্ছে মূল শিকল এবং এটা হচ্ছে শাখা শিকল। তো শিকলের পার্থক্যের কারণে আণবিক সংকেত এক কিন্তু রাসায়নিক সংকেত ভিন্ন হয়ে গেছে। এই বিষয়টি হচ্ছে যে শিকল সমানতা। এখন সকল ধরনের জৈব যৌগের উদাহরণের মাধ্যমে এটা দেওয়া সম্ভব। যে কোনো একটা জৈব লিখে মূলত হচ্ছে যদি আরো একটা দেখি যে হচ্ছে CH3 CH2 CH3 CH2 CH2 CHO, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। কিন্তু এই অ্যালডিহাইড যদি আমি এখানে এই অবস্থায় আছে, কিন্তু এই অবস্থা থেকে এখান থেকে যদি আমি সরাই, এখানে একটা হাইড্রোজেন কম করে দিই, এখানে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এটা হয়ে যায়, এটা পরস্পর শিকল সমান হয়ে যায়, শিকলে তারতম্য করে। তো এই বিষয়টা হচ্ছে শিকল সমানতা। এখন আমরা দেখবো হচ্ছে যে কার্যকরী মূলক সমানতা। এখন আমরা দেখবো হচ্ছে কার্যকরী মূলক সমানতা। এখন আমরা দেখবো কার্যকরী মূলক সমানতা। এখন আমরা দেখবো হচ্ছে কার্যকরী মূলক সমানতা। এখন আমরা দেখবো হচ্ছে কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতার সংজ্ঞা হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট, সংজ্ঞাটা লিখে ফেললাম, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্যকরী মূলকের একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্যকরী মূলকের ভিন্নতার কারণে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক সমানতা বলা হয়। তাকে কার্যকরী মূলক সমানতা বলে। তো এখন যদি আমরা একটা হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ নিই, তাহলে যদি লিখলাম C3H6O, এটা একটা আণবিক সংকেত। তো এখান থেকে কিন্তু আমরা কার্যকরী মূলক হিসাবে লিখতে পারবো যে হচ্ছে CH3 CH2 CHO, এভাবে লিখতে পারি। আবার হচ্ছে এভাবে লিখতে পারি যে CH3 CH3O। তো উভয় ক্ষেত্রেই কিন্তু কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা অক্সিজেন সংখ্যা সমান, এবং এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, এটা 3 কার্বন বিশিষ্ট একটা কিটোন। আমরা যদি দেখি এখানে কার্বন সংখ্যা 3, হাইড্রোজেন সংখ্যা 6, অক্সিজেন সংখ্যা হলে 1টি, তাহলে এখানে কার্বন সংখ্যা 3 1 2 3, হাইড্রোজেন সংখ্যা 6 3 3 6, এবং একটি হলো অক্সিজেন, এখানে যদি দেখি 3টি কার্বন, হাইড্রোজেন হলো 6টি, 3 2 5 আর 6, এবং হচ্ছে অক্সিজেন হলো 1টি। তো এই বিষয়টি হচ্ছে যে কার্যকরী মূলক সমানতা। তো এটা হলো শর্টকাট আমাদের একটু জানা রাখা উচিত যে CnH2n যদি O হয়, তাহলে এখান থেকে আমরা একটা অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইড এবং একটা হলো কিটোন। তো পরীক্ষার মধ্যে এখান থেকে মূলত সিকিউ দেওয়া হয়, যে এমন দেওয়া হয় যে CnH2n O, এখান থেকে বলা হয় যে হচ্ছে A, এটা হচ্ছে B, এখন n সমান মনে করে যে দিল হচ্ছে 4। এখন এটা হচ্ছে একটা সিকিউ,
তো সিকিউতে গ নাম্বারে বললো যে এই দুইটির মধ্যে কীভাবে শনাক্তকারী বিক্রিয়া বা হচ্ছে কী কী ধরনের বিক্রিয়া দেয় বা কীভাবে পার্থক্য গ্রহণ করবো এই বিষয়গুলো উল্লেখ করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি CnH2n, তার মানে এ হচ্ছে অ্যালডিহাইড, বি হচ্ছে কিটোন। তাহলে যেহেতু 4 কার্বন দেওয়া আছে তাহলে অবশ্যই এটা হচ্ছে বিউটানল হবে, আর এটা কি হবে বিউটানন হবে। তো এই হিসাবে আমাদের হচ্ছে সিকিউটা সাজানো হয়, মূলত এখান থেকে আমাদের সিকিউ সাজানো হয়। তো এখান থেকে আরেকটা হচ্ছে শর্টকাট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে CnH2n প্লাস 2O এই ফর্মেটে যদি থাকে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল এবং পাবো হচ্ছে ইথার। একইভাবে এটা এমন করে CnH2n প্লাস 2 দিয়ে রাখলো যে হচ্ছে এ এবং হচ্ছে বি দিয়ে হলো সে কীভাবে ঘ নাম্বার প্রশ্ন করলো এ বি এর মধ্যে পার্থক্য বা এ বি সংক্রান্ত যে কোনো একটা প্রশ্ন দিলে তখন আমরা বুঝতে হবে যে CnH2n প্লাস 2 এই ফর্মেটে আছে। তো এখানে এ হচ্ছে অ্যালকোহল, বি হচ্ছে ইথার। তো এখন এন এর সংখ্যা যে হিসাবে দেওয়া থাকবে সেই হিসাবে আমরা জৈব যৌগসমূহ হবে এবং সেই হিসাবে আমরা কাজ করবো আর কি। তো এটা হচ্ছে মূলত আমাদের কার্যকরীমূলক সমানতা। এখন আমরা দেখবো হচ্ছে যে আমরা কী কী দেখলাম, অবস্থান সমানতা দেখলাম, কার্যকরীমূলক সমানতা দেখলাম। এখন আমরা আচ্ছা অবস্থান সমানতাটা দেখিনি। আচ্ছা আমরা এখন দেখবো হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান একই আণবিক সংশ্লিষ্ট জৈব যৌগের কার্যকরী মৌলকের অবস্থান এটা একই হবে, একই আণবিক সংশ্লিষ্ট জৈব যৌগের কার্যকরী মৌলকের অবস্থান ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে অবস্থান সমানতা, তাকে হচ্ছে অবস্থান সমানতা বলে। অবস্থান সমানতা বলে। যেমন আমরা যদি দেখি হচ্ছে C4H8, তাহলে এটা কি CnH2n, তাহলে এটা অবশ্যই অ্যালকিন হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে হচ্ছে CH3 CH2 তারপরে হচ্ছে CH, আচ্ছা কত 1 2 3, আচ্ছা আর CH3 এখানে আমরা দ্বিবন্ধনটা এখানে গেছি 1 1 2 3 4, হ্যাঁ 1 2, আচ্ছা এখানে CH 1 2 3 4, হ্যাঁ এটা হচ্ছে মূলত আমরা একটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তো আমরা এখন যদি এটা এভাবে চিন্তা করি যে CH3 CH2 CH, এখন কার্যকরীমূলকটা আমরা এখানে দিলাম CH 1 2, এখানে CH2, এতে এভাবে আমরা চিন্তা করতে পারি। এটা হচ্ছে গিয়ে অবস্থান সমানতা। এখন দ্বিবন্ধনটা এখানে ছিল, এখন দ্বিবন্ধনটা এখানে, এখন পরবর্তীতে আমরা আরো করতে পারি যে এখন আমরা এখানে দেবো দ্বিবন্ধন CH CH2 CH3 1 2 3, আচ্ছা 1 2 3, এখন CH2, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4, হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে আমাদের অবস্থান সমানতা, মানে দ্বিবন্ধন বা কার্যকরী মৌলকের অবস্থানটা পরিবর্তন হবে। একইভাবে দ্বিবন্ধন আমরা ত্রিবন্ধন দিয়েও চিন্তা করতে পারি। অ্যালকাইনের ক্ষেত্রে আমরা ত্রিবন্ধনটা এখানে থাকবে, এখান থেকে আমরা এখানে আনবো, এখান থেকে এখানে দিব। এটা হচ্ছে মূলত অবস্থান সমানতা। এই সিস্টেমটা হচ্ছে অবস্থান সমানতা, এটা হচ্ছে অবস্থান সমানতা। তো মূলত এই অবস্থান সমানতা। এখন আমাদের দেখতে হচ্ছে মেটামারিজমটা কি। এখন আমরা দেখবো হচ্ছে মেটামারিজম। তো মেটামারিজমের সংজ্ঞা হচ্ছে, প্রথমে আমাদের মেটামারিজমের সংজ্ঞা দিয়ে শুরু করতে। মেটামারিজমের সংজ্ঞা হচ্ছে যে একই সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগ একই সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগ সমূহের একই জৈব যৌগ সমূহের কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানুতা সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে।
এটা হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগসমূহের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমাজে সৃষ্টি হয় তাকে মেটামরিজম বলা হয়। তো মেটামরিজমের ক্ষেত্রে আমাদের দুইটা ফর্ম মনে রাখতে হবে যে দ্বিযোজী কার্যকরীমূলক দ্বিযোজী কার্যকরীমূলক মেটামরিজম দিবে মেটামারিজম দিবে। এখন দ্বিযোজী কার্যকরীমূলক হিসাবে রয়েছে আমরা ইথার, তারপর হলো কিটন, তারপরে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন তো অ্যামিন মূলত 3 ধরনের। প্রাইমারি অ্যামিনটা কেমন? এটা হচ্ছে NH2, এটা হচ্ছে বন্ড NH2, এটা হলো প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন। আর 2 ডিগ্রি বা হচ্ছে সেকেন্ডারি পড়াইছিলাম কার্বনের শ্রেণী বিভাগে। 1 ডিগ্রিকে বলা হয় প্রাইমারি, 2 ডিগ্রিকে সেকেন্ডারি, 3 ডিগ্রিকে টারশিয়ারি। তো অ্যামিন মূলত হচ্ছে একটা বন্ড, তাহলে এটা 1 ডিগ্রি। এখন যদি হচ্ছে এখানে N থাকলে এখন H একটা কমাই দিলাম, তাহলে এটা কি হলো? 2টা হাত ফাঁকা হলো, তাহলে এটা কি 2 ডিগ্রি বা সেকেন্ডারি। এখন আমি হচ্ছে হাইড্রোজেনটাই নাই করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? 3 ডিগ্রি বা টারশিয়ারি, এটা হচ্ছে অ্যামিন। তো আমাদের ক্ষেত্রে দ্বিযোজী কার্যকরীমূলক মেটামারিজম দিবে, যেমন হচ্ছে ইথার, কিটন, 2 ডিগ্রি অ্যামিন ইত্যাদি। তো আরেকটা ফরম্যাট হলো যে, আরেকটা কথা হচ্ছে যে মেটামারিজম দেওয়ার জন্য কার্যকরীমূলক ব্যতীত কার্বন সংখ্যা মূলত 4 হওয়া লাগবে। কার্বন সংখ্যা 4 হতে হবে। কার্যকরীমূলক ব্যতীত কার্বন সংখ্যা ন্যূনতম 4 হতে হবে। তো মেটামারিজম কি? তো মেটামারিজম একটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে যে মেটামারিজমের একটা উদাহরণ লিখি যে হচ্ছে C4H8O, C4H8O আছে, এখান থেকে তো ইথার হবে না, এখান থেকে অ্যালডিহাইড হবে। 4 × 8 = 9 × 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে CH3 তাহলে 1 2 3 4 3 2 5 6 7 8 9 10 একটা ও। আচ্ছা, এখন আমরা যদি লিখি CH3O CH2 আবার যদি আমরা এইভাবে করি যে হচ্ছে CH3 CH2O CH3, এটা মূলত দ্বিযোজী কার্যকরীমূলক। এটা হচ্ছে দ্বিযোজী কার্যকরীমূলক যখন অবস্থান পরিবর্তন করবে তখন সেটাকে বলা হয় মেটামারিজম। আর হচ্ছে মেটামারিজম এবং যেটা আছে যে হচ্ছে কি বলে এটা অবস্থান সমাণু, যেটা দ্বিযোজী কার্যকরীমূলক যখন হচ্ছে অবস্থান পরিবর্তন করবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে দ্বিযোজী কার্যকরীমূলক যখন অবস্থান পরিবর্তন করবে তখন সেটা মেটামারিজম, এবং যখন একযোজী কার্যকরীমূলক অবস্থান পরিবর্তন করবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে অবস্থান সমানতা। যেমন এখানে দেখতেছি দ্বিযোজী মানে কি? যার 2 হাতই ফাঁকা, 2 হাতে 2 ধরনের পরমাণু বা মৌলক বা প্রতিস্থাপক যুক্ত হবে। আর একযোজীর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে হচ্ছে অ্যালকিন, দেখছিলাম যে অ্যালকিনের দ্বিবন্ধন এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে যাচ্ছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। তো এই মেটামারিজমের ক্ষেত্রে কিন্তু দ্বিযোজী কার্যকরীমূলক এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাচ্ছে। তো দ্বিযোজী কার্যকরীমূলক যখন অবস্থান পরিবর্তন করবে এটা হচ্ছে মূলত মেটামারিজম। আর যখন একযোজী কার্যকরীমূলক অবস্থান পরিবর্তন করবে তখন সেটাকে বলা হবে হচ্ছে অবস্থান সমানতা। এটা মূলত আমাদের মেটামারিজম দিবে কে? দ্বিযোজী কার্যকরীমূলক যাদের 2 হাত ফাঁকা তারা, এবং হচ্ছে কার্যকরীমূলকে কার্বন সংখ্যা ন্যূনতম 4 হতে হবে। তাছাড়া কিন্তু ওই অবস্থান পরিবর্তনটা সম্ভব হবে না, কারণ এক জায়গায় স্থির হয়ে থাকতে হবে, যদি 3-এর ক্ষেত্রে হয় আসলে। এটা হচ্ছে মূলত মেটামারিজমের পর আমরা যাব হচ্ছে টটোমারিজমে। তো কিটোনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে যে হচ্ছে মেটামারিজম কিন্তু কিটোন দিলেও হচ্ছে 3 এবং 4 ডিগ্রি কিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন এবং 4 কার্বন বিশিষ্ট কিটোন মেটামারিজম দিতে পারবে না। মেটামারিজম দিবে অবশ্যই 5 কার্বন থেকে, সেটা হলো পেন্টানন থেকে মেটামারিজম দিবে। কিন্তু টটোমারিজম কিন্তু অবশ্যই প্রোপানন, বিউটানন, টটোমারিজম দিবে, কিন্তু মেটামারিজম দিতে পারবে না। কেন দিতে পারবে না আমরা টটোমারিজমে দেখবো। এখন আমরা দেখবো হচ্ছে টটোমারিজম। আচ্ছা, টটোমারিজম আচ্ছা, ভিডিও হ্যাঁ হচ্ছে। তো আমরা এখন দেখবো হচ্ছে টটোমারিজম।
আমরা এখন দেখবো হলো টোটোম্যারিজম হচ্ছে একটা হচ্ছে গতিশীল সমাণু। টোটোম্যারিজম অপর নাম হলো গতিশীল সমাণু। অপর নাম বললে ঠিক হবে, এটা হচ্ছে মূলত টোটোম্যারিজম একটা গতিশীল সমাণু, যেখানে হচ্ছে দ্বিবন্ধনের বন্ধন পরিবর্তিত হয়, এক জায়গায় স্থির থাকে না, তো এই পরিবর্তিত হয়, গতিশীল অবস্থা থাকে। তো এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে টোটোম্যারিজম। তো সংজ্ঞাটা লিখি যে একই কার্যকরী মূলক বিশিষ্ট একই কার্যকরী মূলক বিশিষ্ট কাঠামো স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় একই কার্যকরী মৌলিক বিশিষ্ট কাঠামো স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয় ভিন্ন কার্যকরী মৌলিক বিশিষ্ট ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট কাঠামোতে পরিণত হলে ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট কাঠামোতে পরিবর্তিত হলে ভিন্ন কার্যকরী মূলক কাঠামোতে পরিবর্তিত হলে এবং ওই কাঠামোর মধ্যে যদি ওই কাঠামোর মধ্যে যদি গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়, কাঠামোর মধ্যে যদি গতিশীল সাম্যাবস্থার সৃষ্টি হয় তাকে টোটোম্যারিজম বলে। তো হচ্ছে একই কার্যকরী মূলক বিশিষ্ট কাঠামো স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট কাঠামোতে পরিবর্তিত হলে ওই কাঠামোর মধ্যে যদি গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়, এটা হলো টোটোম্যারিজম। টোটোম্যারিজমের অপর নাম হচ্ছে কিটো-ইনল সমাণু। এর অপর নাম হচ্ছে কিটো-ইনল। আচ্ছা কিটো-ইনলটা পরে দেখাচ্ছি। তো এখানে আমরা একটা উদাহরণ দেখি টোটোম্যারিজমের। এখানে আমরা একটা হচ্ছে টোটোম্যারিজম উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে কিটোন লিখি CH3 CH3 হলো O। তো এটা হচ্ছে কিটোন, একটা হলো কিটোন। তো এখানে যদি আমরা টোটোম্যারিজমের ব্যাপারটা ঘটে, টোটোম্যারিজম এখানে পরিবর্তিত হয়। আচ্ছা নিচে দেখায় টোটোম্যারিজম পরিবর্তিত এমন হয় CH3 C, এই দ্বিবন্ধনটা এখানে চলে যায়, এখানে হচ্ছে O এবং একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আর এখানে হলো CH2। এভাবে পরিবর্তিত হয়, এই দ্বিবন্ধনটা এখানে সৃষ্টি হয়, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয় ও অক্সিজেনের সাথে যুক্ত হয়। এটা হচ্ছে গিয়ে টোটোম্যারিজম সমাণু। এখন টোটোম্যারিজমের ক্ষেত্রে একটা দেখি, সকল কীটন সমূহ টোটোম্যারিজম দিবে। সকল কীটনসমূহ টোটোম্যারিজম দিবে। এই যে এখানে হচ্ছে দ্বিবন্ধন থাকা লাগে, দ্বিবন্ধন এখানে পরিবর্তিত হয়, সকল কীটনসমূহ টোটোম্যারিজম দিবে। আচ্ছা কিটো-ইনলের ব্যাপারটা হচ্ছে যে টোটোম্যারিজমের অপর নাম হচ্ছে কিটো-ইনল সমাণু। কারণ কিটো মূলকটা কি ছিল? কিটো মূলক ছিল হচ্ছে এই মূলকটার নাম কি? এই মূলকটা হচ্ছে কিটো মূলক। তো কিটো মূলকের অপর পাশে যদি হচ্ছে আর বসে, তখনই তো সেটা কিটোন। তো যেহেতু এই মূলকের সাথে মিলে যাচ্ছে, তো এই পরিবর্তিত হচ্ছে, এই জন্য কিটো-ইনল রূপান্তর হচ্ছে, এই জন্য এখানে এই ব্যাপারটাকে বলা হচ্ছে যে কিটো-ইনল সমাণু। তো এখানে আরেকটা কথা হচ্ছে যে মেটামারিজম সকল কীটন সমূহ কিন্তু মেটামারিজম দিবে না। ওই দ্বিযোজী কার্যকরী মূলক হিসাবে যেহেতু কীটন রয়েছে, তো কীটন শ্রেণীর 2 সদস্য প্রোপানন এবং হচ্ছে বিউটানন কিন্তু মেটামারিজম দিবে না। হচ্ছে
প্রোপানন প্রোপানন ও বিউটানন প্রোপানন বিউটানন টোটোমারিজম দিবে কিন্তু মেটামারিজম দিবে না। টোটোমারিজম দিবে কিন্তু মেটামারিজম দিবে না। মেটামারিজম দেয় না। তার কারণ এখানে যে আমরা যদি এই কিটোনটা দেখি যে CH3 এখন দ্বিযোজী কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন ছিল হচ্ছে মেটামারিজম। তো এটা তো হচ্ছে দ্বিযোজী মূলক, ঠিক আছে, কিন্তু এটা তো কোনো অবস্থান পরিবর্তন করতে পারবে না। তো অবস্থান পরিবর্তন যদি না করতে পারে তাহলে তো সেটা মেটামারিজম হবে না। তো এক্ষেত্রে যেহেতু দ্বিবন্ধন আছে, তো এই দ্বিবন্ধন কিন্তু এখান থেকে একটা দ্বিবন্ধন ভেঙে এখানে তৈরি হতে পারবে, এখান থেকে একটা হাইড্রোজেন কমে এখানে যেতে পারবে, কিন্তু এই দ্বিযোজী কার্যকরী মূলক কিন্তু অবস্থান পরিবর্তন করতে পারতেছে না। তো অবস্থান পরিবর্তন যদি করতে না পারে তাহলে তো সেটা মেটামারিজম দিবে না। কারণ মেটামারিজম সমানতা হচ্ছে এই যে দ্বিযোজী কার্যকরী মূলক যখন অবস্থান পরিবর্তন করবে বা কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার যে ভিন্নতার কারণে যে সমানতা সেটা হচ্ছে মেটামারিজম। তো যেহেতু অবস্থান পরিবর্তনই করতে পারতেছে না, তো এটা মেটামারিজম কিভাবে দেবে? এটা মেটামারিজম দিতে পারবে না। সেই জন্য প্রোপানন বিউটানন মেটামারিজম দিবে কিন্তু টোটোমারিজম দিবে কিন্তু মেটামারিজম দিবে না। পেন্টানন থেকে সবাই দিবে, পেন্টানন থেকে সবই দিবে। পেন্টানন মেটামারিজম দিয়ে টোটোমারিজম দিয়ে সব কিছুই দিবে হচ্ছে আমাদের হচ্ছে পেন্টানন থেকে মেটামারিজম টোটোমারিজম সব কিছুই দিবে আর কি। তো হচ্ছে এটাকে বলা হয় গতিশীল কার্যকরী মূলক সমাণু। তো হচ্ছে টোটোমারিজমকে বলা হয় হচ্ছে গতিশীল কার্যকরী মূলক সমাণু। তো এই হচ্ছে গিয়ে মূলত টোটোমারিজম ব্যাপারটা। এখান থেকে মূলত সিকিউ খ নাম্বারে হয়তো প্রশ্ন আসতে পারে বা এমসিকিউ প্রশ্ন আসে। আর এই সমানতা বা কাঠামোগত সমানুতাতে গাঠনিক বা কাঠামোগত থেকে মূলত সিকিউ আসে, যে একটা আণবিক সংকেত লিখবে, লিখে বলবে এবি লিখে ওটা কি এই সেই হ্যান বিক্রিয়া। তো এখান থেকে মূলত টোটোমারিজম থেকে এমসিকিউ আসে যে নিচে কোনটি টোটোমারিজম দিবে কোনটি টোটোমারিজম দিবে না। টোটোমারিজম গতিশীল, নিচের কোনটি গতিশীল কার্যকরী মূলক সমাণু বা এই জাতীয় কিছু প্রশ্ন আসে হচ্ছে মেটামারিজম টোটোমারিজম থেকে। তো কার্যকরী মূলক বা হচ্ছে অবস্থান সমান এখান থেকে মূলত সিকিউ প্রশ্ন সাজানো হয়। তো এই হচ্ছে কি আমাদের টোটোমারিজম। তো এই ক্লাসের ডিউরেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, তো 20 মিনিট 30 মিনিটের ক্লাসের হয়ে যাচ্ছে যে অনেক বেশ কয়েক জিবি হয়ে যাচ্ছে, 6-7 জিবি হয়ে যাচ্ছে। তো যেহেতু অনেক হয়ে যাচ্ছে, তো আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আমরা এই স্টেরিও সমানুতা, জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা নিয়ে আলোচনা করব।